তাহলে আপনি যদি মনে করেন যে আপনার ভাই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাও থাকতে পারে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে, তাহলে সেই ক্ষেত্রে এত আলোচনার মধ্যেও আপনার ভাই অন্তত পক্ষে যেখানেই অবস্থান করুক না কেন সে তো একটা দেশের রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে বা কোথাও একটা মেসেজ দিতে পারে, আসলে দিস ইজ দ্য থিংস, আই এম নট ইনভলভ ইন দিস কেস। এই ধরনের মেসেজ তো তার দেওয়ার দরকার ছিল। আপনাদের মাধ্যমেই দেখ বা আপনার সাথে যোগাযোগ হলেই দেখ বা পরিবারের অন্য কোনো সদস্যের মাধ্যমেই দেখ, সেটি দেওয়ার দরকার ছিল কিনা? সেটা হয়তো ছিল। সে এখন ধরেন আমার ভাই তো ছোট না, আমি তো তার চিন্তা চেতনাটা আমি শেয়ার করি না। সেটা তার ব্যাপার, এবং সে যদি সেটা মনে করে উপযুক্ত তাহলে সে অবশ্যই করবে। আর যদি সে কিভাবে আসে না আসে, আমেরিকাতে আমার তো কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি, তো সে কোথায় থাকে না থাকে এটাও তো আমি অত জানতে পারবো না, জানি না। এখন আমি এর মধ্যে যতটুকু শুনেছি, চ্যানেল 24-এ সে একটা দেশে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে কি দিয়েছে পাইছি, এবং চ্যানেল 24 কি দিয়েছে? সেখানে টেলিফোনে মনে হয় একটা সাক্ষাৎকার ওদের দিয়েছে, এবং সেটার মাধ্যমে আমরা যতটুকু সে এটা বলেছে যে তাকে ফাঁসানো হয়েছে। এখন যদি ফাঁসিয়ে থাকে তাহলেও সেটা আমাদের দেশের যে সংস্থাটা তদন্ত করছে, এই সংস্থাটার, আমাদের দেশের এই সংস্থাটার যথেষ্ট সুনাম আছে, এবং আমি আশা করব তারা নিশ্চয়ই সত্য ঘটনাটা একদিন টেনে বের করবে। আপনি থাকবেন, আপনি মিস্টার শহীদুজ্জামান সেলিমের কথা শুনলেন, এবং তিনি, আমি এইভাবেই বলি, আমি আশা করি শহীদুজ্জামান সেলিম ভাই এই বিষয়ে কোনো মনোবেদনা নেবেন না। একটু সাফাই গাইলেন তার ভাইয়ের পক্ষে। তিনি মনে করলেন যে তার ভাই অত্যন্ত ন্যায় নিষ্ঠা এবং ছোটবেলা থেকেই একদম ভীতু এবং নরম প্রকৃতির ছিলেন, যিনি এই মাস্টার মাইন্ড বলা হচ্ছে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে। ভালো ছাত্র ছিলেন, সিঙ্গাপুরে চাকরি করেছেন, ডিবি বা কোনো একটা লটারি নিয়ে আমেরিকায় গিয়েছেন, ওনার সাথে 10 দিন আগে যোগাযোগ হয়েছে, এবং তিনি এখনও মনে করছেন যে এই হত্যাকাণ্ডের সাথে তার ভাই সম্পৃক্ত নয়। আপনি কীভাবে দেখবেন? ওনার তো ভাই, তো ভাইকে নিশ্চয়ই প্রথমত যে শেয়ার না করেও পারে, উনি যেটি বলছেন আমি মনে অনেকাংশে অনেক কথা ঠিক আছে, যে সব কিছু ওনাকে শেয়ার করবেন, নট নেসেসারিলি, নাও করতে পারেন। আবার যদি করেও থাকেন তাহলেও তো আসলে এইরকম সিচুয়েশনে কেউ সেটাকে বলবে না। আর ভাইকে ভালো বলবে, যতক্ষণ বলা যায় ততক্ষণ পর্যন্ত বলবে, এটিও আমরা আমাদের চাকরির জীবনে যত জায়গায় দেখেছি একই রকম। কারণ আপনারা দেখবেন যে বিজ্ঞ আদালতে যখন ফাঁসির রায় দেয়া হয় তখনও সকলের সমস্যারে বলে আমি নির্দোষ, বিজ্ঞ আদালত আমি নির্দোষ। এখন এটি হলো আপনার এই ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে একটা ক্যারেক্টার, যে করবে, কিন্তু আপনি যদি কখনো তাকে বলেন যে তুমি এটা করেছো, কিন্তু সে বলবে যে আমি করিনি, মোটামুটি এরকমই হয়। তো ওনার ব্যাপারটা আমি যেটা মনে করি যে উনি এই জায়গা থেকে যেভাবে বলেছেন এটি উনি বলতেই পারেন, এটি খুব অ্যাবনর্মাল কোনো কিছু আমার কাছে মনে হয়নি। কিন্তু সত্য তো আর ঢেকে রাখা যাবে না, কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, কোরাবোরেটিভ এভিডেন্স, তারপরে আপনার কনক্লুসিভ, তার কারণ এখন বিজ্ঞানভিত্তিক তদন্ত হয় আপনার। তাহলে মাস্টারমাইন্ড হিসেবে যেটা বলা হচ্ছে, তাহলে মাস্টারমাইন্ড কি মিস্টার সেলিম সাহেবের ভাই তিনি? না, এখন পর্যন্ত তো যেটি আমরা সারফেসড হয়েছে, তথ্য যতখানি গণমাধ্যমে এসেছে সবাই জেনেছে, তাতে তো সে পর্যায়ে যারা এটির তাকেই চিহ্নিত করেছেন বলে আমিও যতটুকু জানি যে তাকেই চিহ্নিত করা হয়েছে। কারণ যারা কো-অ্যাকিউজড যারা, তারা স্পষ্টভাবে তাদের কাছে বলেছেন বলেই কিন্তু জানানো হয়েছে আমি মনে করি। কাজেই এটি বলার মধ্যে খুব কিছু যায় আসে বলে মনে হয় না। আর এখন কনক্লুসিভ এভিডেন্স দাঁড় করানো, এই মামলায় প্রচুর এভিডেন্স দাঁড়িয়ে যাবে, নট নেসেসারিলি দ্য ডেড বডি কালেকশন করতে হবে, ইটস নট দ্যাট মাচ আর্জেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের একটা পারসেপশন আছে, আমরা যারা সাধারণ আপনাদের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্ধুত্ব আছে, ভ্রাতৃত্ব আছে, কিন্তু আইন কানুন নিয়ম হয়তো বুঝি না। বলা হয় যে লাশ যদি খুঁজে না পাওয়া যায় তাহলে বিচারের রায়টা এদিক সেদিক হয়ে যেতে পারে কিনা?
এটি আগে খুব হতো যখন আপনার ডিএনএ প্রোফাইলিং এর সুযোগ ছিল না, বিজ্ঞান ভিত্তিক তদন্তের সুযোগ ছিল না। আমরা যে এভিডেন্স অ্যাক্ট 1872 এর যেটার উপরে কাজ করছিলাম সেই জায়গাগুলোতে সমস্যা ছিল, ইট ইজ ট্রু। কিন্তু এখন তো এগুলো অ্যাডমিসেবল, ডিএনএ টেস্ট ইট ইজ অ্যাডমিসেবল বিফোর দ্য কোর্ট। আপনি যদি আদালতে হাজির করতেন আপনার আমি ডিএনএ রিপোর্টই তো কথা বলি। ডিএনএ রিপোর্ট মানে যারা হত্যা করেছে, হ্যাঁ, যারা হত্যা করেছে, যে লোক যিনি মারা গিয়েছেন, যার ব্লাড স্টেইন ওখানে পাওয়া গেছে, আর সেই সাথে কোলাবোরেশন থাকবে অন্যান্য বিষয়ের, অন্যান্য ওরাল এভিডেন্স যারা সাক্ষ্য যারা মুখে দিবে এবং বস্তুগত সাক্ষ্য, তার যদি কোনো শার্ট জোগাড় করা যায়, তার যদি ব্লাড স্টেইন জোগাড় করা যায়, তারপরে অন্যান্য যে বিষয়গুলো, এই যে আপনার যেভাবে কমিউনিকেশন করেছে, তাকে এটাকে মিসলিড করার জন্য বলছে যে আমি ভিআইপির সাথে থাকবো, আমাকে ফোন করার বা যোগাযোগ করার দরকার নেই, আমিই ফোন করব। এগুলো হলো জাস্ট নিজেদেরকে এই বিষয়টাকে যতখানি এড়িয়ে যাওয়া, যে এগুলো ক্রিমিনালদের কিছুটা মোডাস অপারেন্ডি, তাদের কিছুটা কৌশল, যে কৌশলগুলো আলটিমেটলি তদন্তের সামনে এগুলো কিছুই না। তবে লাশ খুঁজে পাওয়া না গেলেও তাই কোনো কিছু না, মানে আমাদের শাস্তি কোনো সমস্যা নেই, শাস্তির কোনো প্লাস মাইনাস কেন হবে? ডিএনএ টেস্টে আপনারা এক্স্যাক্টলি, আচ্ছা এক্স্যাক্টলি ডিএনএ টেস্টে কিভাবে হবে? দেখা গেল যে কসাই, কথার কথা বলছি, সেই কসাইকেই ডিএনএ টেস্ট করা হবে, তার মধ্যে ব্লাড স্টিং বা কিছু পাওয়া গিয়েছে কিনা, এটা কি অনেক ওখানে প্রোফাইলিং করে হয়তো অনেকের ডিএনএও পাওয়া যেতে পারে। তা পাওয়া গেলে কার্ডটা পাওয়া গেল, তার মধ্যে যেগুলো কোলাবোরেট করবে, যেমন ধরেন ইনোসেন্ট লোকেরও পেতে পারেন, কিন্তু তার অন্য কোনো জায়গায় আসেনি, তাহলে সে হয়তো সেখানে দেখলো একজন গার্ড ছিল, কিছুই জানেন, ইনোসেন্ট গার্ড হয়তো দাঁড়ানো ছিল, অথবা একজন পথচারী বেবি ট্যাক্সির ড্রাইভার ছিল, হি ডাজন্ট নো যে এটিতে মানে কাকে নিচ্ছি, কিন্তু লেটার অন ইট হ্যাপেন্ড। এখন তার যদি, সেও তো দরজা খুলে দেয়, তাই না? তো সেজন্য এটি ওই যে অন্যান্য যে এভিডেন্সেস যেগুলো মিলিয়ে তারপরে একটা, আর আমাদের এখানে যে 364 এবং 34 এর যে মামলাটি হয়েছে, এটিও কিন্তু এখানে ট্রায়াল হবে। এখানেও ট্রায়াল হলেও এখান থেকে যে প্লটগুলো তৈরি করা হয়েছে নেয়ার জন্য, যাওয়ার জন্য, এটাও তো ওইখানকার আপনার এর সাথে। এই বিচারটা কোথায় হবে? বাংলাদেশের আদালতে? বাংলাদেশেরটা বাংলাদেশে হবে, ইন্ডিয়াটা ইন্ডিয়াতে হবে। একটা অপহরণ আর একটা তো অপহরণ। প্রথম তো সে অপহৃত হয়েছে, সে তো নিজের ইচ্ছে গিয়েছে বলা হচ্ছে, সে নিজের ইচ্ছে গিয়েছে, সেটা ঠিক আছে, প্ররোচিত করা হয়েছে, রাইট। আপনার প্রথম কথা হলো যে ধরেন কেউ আমাকে ফোন দিল, আপনি আমাকে ফোন দিলেন যে আপনি একটু আসেন তো আমাদের গাজীপুরের শাল বাগানে, তো আমাকে নিয়ে গেলেন। এখন কি বলে দিন, ওখানে যাওয়ার পরে আমার যা করে ফেরা করলেন, তো আপনি যে এই পথটুকু আমাকে নিয়ে গেলেন, এই তো আপনারই অপারেশনাল প্ল্যান, দ্যাটস ওয়াই আই এম দেয়ার। তো সেগুলো প্রমাণিত হবে। এগুলো ছোট ছোট যে সেগমেন্টগুলো আছে, এগুলোকে আপনার জোড়া দিলে একটা পূর্ণাঙ্গ চিত্র আসবে। তাহলে বিচারটা মানে ভারতের আদালতও হবে, আবার বাংলাদেশও? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কারণ দুই ধরনের। মানে ভারতের আদালতে কি মিস্টার শাহিনকেও কি বিচার অভিযুক্ত করা হবে, না শুধুমাত্র যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে? আমি বলি যে 302 এর সাথে যারা সাপোর্ট দিয়েছে তাদেরকে 302 সকলেই অ্যাকিউজড হবে। 302/34 দেখবেন যে, অর্থাৎ যারা তাদের সহযোগী থাকে, এর পিছনে আবার কনস্পিরেসিতে যারা থাকে তাদেরকেও, তারাও ইনভলভ হবে। তাহলে এই যে আখতারুজ্জামান শাহিন যিনি আমেরিকায় অবস্থান করছেন বলা হচ্ছে, তাকে কে ফিরিয়ে আনবে? মানে তাকে যদি ইন্টারপোলের সাহায্য চায়, আপনারা চাবেন না ভারত চাবে? আমরাও চাইতে পারি, আমাদের মামলা ও তাদের মামলাও চাইতে পারে, যে কোনো আসামি। আপনার তো এরপর যখন ওয়ারেন্ট হবে, ওয়ারেন্ট হলে তো সাথে সাথে সেটি রেড নোটিস হবে, পাঠানো হবে, ইন্টারপোলে পাঠানো হবে ওয়ারেন্ট এক্সিকিউশনের জন্য। কিন্তু প্রসেসটি তো জটিল। আপনি জানেন যে বিশেষ করে অ্যাডভান্সড কান্ট্রিগুলোতে, যখন কানাডাতে যখন দেখেন যে বঙ্গবন্ধুর ঘোষিত খুনি, তাদেরকেও আনা যায় না, এটি হলো আরেক ধরনের বাস্তবতা আর কি। কিন্তু এটি ট্রায়ালে কোনো সমস্যা নেই, কনভিকশনে কোনো সমস্যা নেই, তদন্তে কোনো সমস্যা নেই। আপনি যেটি বললেন সেটি হলো যদি কেউ ধরাছোঁয়ার বাইরে থাকে, সেটিকে নিয়ে আসা, এটি একটা চ্যালেঞ্জ।